আজকের ভিডিওতে আমরা কেমিস্ট্রির সেকেন্ড পার্টের টোটাল বইয়ের যত টপিক আছে তার থেকে কিছু স্পেশাল টপিক সম্পর্কে আলোচনা করব। তো আজকের এই স্পেশাল ক্লাস ওয়ানে আমরা কিছু স্পেশাল টপিক সম্পর্কে আলোচনা করব। যদিও এই সকল টপিক সম্পর্কে আমরা অনেক ডিটেলস আলোচনা করব না, জাস্ট কিছু জিনিস আমরা আলোচনা করব যাতে আমাদের কিছুটা রিভাইজ হয়ে যায়। তো ফার্স্টে আজকে আমরা যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট ল, বিয়ার ল্যাম্বার্ট সূত্র। তো বিয়ার ল্যাম্বার্ট সূত্রটা এটা তোমরা আগেও পড়েছো। তো বিয়ার ল্যাম্বার্ট সূত্রটার মেইন জিস্ট জিনিসটা কি? বিয়ার ল্যাম্বার্ট সূত্রের মাধ্যমে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়। অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। তো অ্যাজ এ এক্সাম্পল আমরা ধরলাম যে একটা পাত্র, দেখো একটা পাত্র নিয়েছি, পাত্রটার ব্যাস আছে 20 সেন্টিমিটার। সাপোজ ধরো পাত্রটার ব্যাস আছে 20 সেন্টিমিটার বা পুরু হচ্ছে 20 সেন্টিমিটার। এই পাত্রের ভেতরে আমি কিছু দ্রবণ দিয়েছি। তো কোশ্চেন হচ্ছে এই পাত্রের ভেতর যে দ্রবণটা আছে সেই দ্রবণের ঘনমাত্রাটা বের করতে হবে। ঘনমাত্রা সি, ঘনমাত্রা সি ইকুয়াল টু হট। অর্থাৎ ঘনমাত্রাটা আমরা কীভাবে বের করতে পারি? বিয়ার ল্যাম্বার্ট সূত্রের মাধ্যমে। তো এই পাত্রের বাইরে থেকে আমরা কিছু পরিমাণ আলো এখান থেকে ফ্লো করাবো। তো এখান থেকে কিছু পরিমাণ যদি আলো এর মধ্যে আসে, এই দ্রবণটা কিছু পরিমাণ আলো সে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পর অবশিষ্ট আলো এখান থেকে বের হয়ে যাবে। সো আই নট এটা হচ্ছে ফার্স্ট আদি আলোর তীব্রতা, আর আইটা হচ্ছে ফাইনাল যে আলোটা আসতেছে বা প্রতিফলিত হচ্ছে সেটার পরিমাণ বা প্রতিসরিত হচ্ছে, যাই হোক না কেন। তো আই নট থেকে আই এর মান অবশ্যই কম হবে, কারণ আই নট হচ্ছে আদি আলো তীব্রতা যেটা আমরা এই দ্রবণের মধ্যে দিয়ে পাস করাইছি। তারপরে দ্রবণে কিছু পরিমাণ দ্রবণ করতে কিছু পরিমাণ আলো শোষিত হয়েছে, কিছু পরিমাণ আলো যেটুকু অবশিষ্ট ছিল সেটা বাইরে বের হয়ে গেছে। তো আই নট হচ্ছে আদি আলো তীব্রতা, আর জাস্ট আইটা হচ্ছে ফাইনাল আলোর তীব্রতা। ওকে, তো এই অ্যাবজর্ভ অর্থাৎ কিছু পরিমাণ আলো যে অ্যাবজর্ভ হচ্ছে সেটাকে আমরা বিয়ার ল্যাম্বার্ট সূত্রে অ্যাবজর্বেন্স বলছি। সো এই অ্যাবজর্বেন্স এ ইকুয়াল টু ধরা হয় লগ অফ আই নট বাই আই, হোয়ারএস আই নট ইজ গ্রেটার দ্যান আই। কারণ কি? কারণ আই নটটার পরিমাণটা বেশি হবে, বাট আই এর পরিমাণটা কি হবে? কম হবে। কারণ কি? কারণ এখানে কিছু পরিমাণ আলো অলমোস্ট শোষিত হয়ে গেছে, এই কারণে। ওকে, তো আমার কোয়েশ্চেনটা কি ছিল? যে ঘনমাত্রা সি ইকুয়াল টু হট, এটা বের করতে হবে। সো বিয়ার ল্যাম্বার্ট সূত্রের মাধ্যমে আমরা কিছু জিনিস জানতে পারি। সেটা কি? এই যে আলো কর্তৃক দ্রবণটা কর্তৃক কিছু পরিমাণ আলো যে শোষিত হয়েছে, এই শোষিত আলোর পরিমাণ এই যে প্রস্থ বি ছিল বা পুরু বি ছিল সেই বি এর সমানুপাতিক। দ্যাট মিন্স পাত্রটার প্রস্থ যত বেশি হবে তত বেশি পরিমাণ আলো এখানে শোষিত হতে পারবে। এগেইন একটা কথা বলা হয়েছে যে এ সমানুপাতিক সি, অর্থাৎ ঘনমাত্রা যত বেশি হবে আলো করতে দ্রবণ কর্তৃক শোষিত আলোর পরিমাণটাও তত বেশি হবে। এটা খুব সিম্পল কথা, যে পাত্রটার ব্যাস যত বেশি হবে বা পুরু যত বেশি হবে আলো তত বেশি পরিমাণ এই দ্রবণ শোষণ করতে পারবে। ইভেন ঘনমাত্রা যত বেশি হবে অ্যাবজর্বেন্সও তত বেশি হবে। সো এই দুইটা সূত্রকে যদি আমি একত্রিত করি তাহলে আমরা পাই এ সমানুপাতিক বি ইন্টু সি। এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে আমরা কি পাই? একটা সমানুপাতিক কনস্ট্যান্ট পাই, একটা ধ্রুবক পাই। এই ধ্রুবকটাকে আমরা কি বলে থাকি? মোলার অ্যাবজর্টিভিটি। মোলার অ্যাবজর্টিভিটি। ওকে, সো এ ইকুয়াল টু এপসিলন বি ইন্টু সি। এই এপসিলনটি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। সো আলটিমেটলি এই জায়গা থেকে আমরা সি সমান সমান কী পেতে পারি? সি সমান সমান এ বাই এপসিলন ইন্টু বি। ওকে, হোয়ারএস সিটা হচ্ছে ঘনমাত্রা, এ হচ্ছে অ্যাবজর্বেন্স, ই হচ্ছে মোলার অ্যাবজর্টিভিটি যেটা কনস্ট্যান্ট মান আছে, আর বি হচ্ছে পাত্রটার পুরুত্ব বা ব্যাস। ওকে, এই হচ্ছে টোটাল বিয়ার ল্যাম্বার্ট ল। এই বিয়ার ল্যাম্বার্ট লর মাধ্যমে আমরা কী জানতে পারবো? অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। ওকে ওকে,
নেক্সট বিয়ার-লাম্বার্ট সূত্র সম্পর্কিত একটা গাণিতিক সমস্যা বলে সমাধান করব আমরা। একটা স্পেশাল একটা ম্যাথ আমি নিয়ে আসছি এখানে, যে ম্যাথটা সচরাচর অনেকেরই ভুল হয়ে থাকে। তো কোশ্চেনটা কি আছে এখানে আমরা একটু দেখে নিই। যে 2 সেন্টিমিটার পুরো একটা টেস্ট টিউব, সেই টেস্ট টিউবের মধ্য দিয়ে আমি একবর্ণী আলো প্রবাহিত করলাম। সো একবর্ণী আলো চলে গেলে তার 20% শোষিত হবে, ওই দ্রবণ কর্তৃক শোষিত হয়ে যাচ্ছে। এপসিলন অর্থাৎ মোলার অ্যাবজর্টিভিটি, ওটার মান কত? 2.0 যদি হয় তাহলে দ্রবণের ঘনমাত্রাটা কত? খুব সিম্পল একটা ম্যাথ। আমি আবারও বলতেছি, 2 সেন্টিমিটার পুরো একটা টেস্ট টিউব, অর্থাৎ বি এর ভ্যালু কত? 2 সেন্টিমিটার। ওকে, ওই যে সি ইকুয়াল টু এ বাই এপসিলন ইন্টু বি। সো বি হচ্ছে পাত্রের ব্যাস বা পুরুত্ব, সেটা কত? বি ইকুয়াল টু 2 সেন্টিমিটার। সো টেস্ট টিউবের মধ্য দিয়ে একবর্ণী আলো আমি প্রবাহিত করলে 20% শোষিত হচ্ছে। ওকে, আর এ ইকুয়াল টু কত? 2.0 যদি হয় তাহলে দ্রবণের ঘনমাত্রা কত? সো এইখানে 20% শোষিত হচ্ছে। সো এখানে অনেকেই এ ইকুয়াল টু 20% লিখে দেবে, কিন্তু এক্স্যাক্টলি কথা কিন্তু সেটা না। দেখো, যদি এটা টেস্ট টিউব হয়, তার ভেতর কিছু দ্রবণ আছে, তো আই নট মাত্রার আলো আমি প্রবাহিত করেছি, কিছু পরিমাণ আলো শোষিত হয়েছে। সো কতটুকু আলো শোষিত হয়েছে? 20%। ওকে, আর কিছু পরিমাণ আলো তাহলে বের হয়ে যাবে। তাহলে এখন কথা হচ্ছে 20% যদি শোষিত হয় তাহলে কত পার্সেন্ট বের হবে? 80% বের হবে। কথা বোঝা গেছে? টোটালটা যদি আমি 100% ধরি, কারণ যেহেতু পার্সেন্টেজ আছে, সো 20% যদি শোষিত হয় তাহলে 80% সেটা বের হয়ে যাবে। তো অ্যাবজর্বেন্স বের করার নিয়ম কি? অ্যাবজর্বেন্স হচ্ছে, আমি বলেছিলাম এ ইকুয়াল টু লগ অফ আই নট বাই আই। ওকে, সো কথা হচ্ছে আই নট মাত্রার বিদ্যুৎ যদি আই নট মাত্রার আলো যদি আমি ফ্লো করি এবং সেখানে যদি 20% শোষিত হয়, সো আই নটের 20% শোষিত হচ্ছে, তাহলে বের হয়ে যাচ্ছে কতটুকু? আই নটের 80% বের হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে? আই নটের 80%। সো আই নট এর মানে ইন্টু 80%, 80% মানে কত? 0.8। সো আই ইকুয়াল টু কী হবে? 0.8 ইন্টু আই নট, বা আই নট ইন্টু 0.8। ওকে, কথা বুঝে গেছে? ওকে, তো আমি যদি এ ইকুয়াল টু লগ অফ আই নট বাই আই দিই, সো লগ অফ আই নট, আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 0.8 ইন্টু আই নট, এই যে 0.8 ইন্টু আই নট। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি, ক্যালকুলেশন করলে আসে কত? 0.0967। ওকে, এটাই হচ্ছে সেই অ্যাবজর্বেন্স। ওকে, সো অ্যাবজর্বেন্সটা যদি আমি পেয়ে যাই, খুব সহজেই আমরা ঘনমাত্রাটা বের করতে পারতেছি। সো ঘনমাত্রা সি ইকুয়াল টু কি? এ বাই এপসিলন ইন্টু বি। তো সি ইকুয়াল টু এর মান কত? এই যে আমরা পেয়েছি 0.0969। এপসিলন মোলার অ্যাবজর্টিভিটি, ওটার মান কত? 2.0। ওকে, 2। আর বি এর ভ্যালু অর্থাৎ টেস্ট টিউবটার পুরো কত ছিল? বি ইকুয়াল টু 2 সেন্টিমিটার। এই যে 2 মানটা আমি বসে দিলাম। সো সকল মান বসালে আমি ঘনমাত্রা পেয়ে গেলাম। বাট ঘনমাত্রা কিন্তু এখানে মোলার হবে না বা মোল পার লিটার হবে না। কারণ কি? কারণ এখানে দেখো বি এর ভ্যালুটা কি আছে? সেন্টিমিটার আছে। সো সিজিএস এককে আছে। তাই এই ঘনমাত্রাটার মান কিসে আসবে, বা এককটা কিসে আসবে? গ্রাম পার এমএল এ আসবে। ওকে, এই যে এই সহজভাবে আমরা বিয়ার-লাম্বার্ট সূত্রের মাধ্যমে সহজেই কোনো একটা দ্রবণের ঘনমাত্রা বের করতে পারবো। ওকে, নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের আয়োডোমিতি অ্যান্ড আয়োডিমিতি, যেটা নিয়ে আমাদের অনেক কনফিউশন হয় যে আয়োডোমিতি কি আর আয়োডিমিতি কি। এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিকস। সো এটা আমি সহজে একটু তোমাদের বুঝাই দিচ্ছি। সো আয়োডোমিতি অ্যান্ড আয়োডিমিতি, সো এটা মূলত টাইট্রেশনের ক্ষেত্রে এই টার্মসগুলো ব্যবহার করা হয়। সো টাইট্রেশনে অ্যাকচুয়ালি কী করা হয়? টাইট্রেশনের মাধ্যমে একটা জানা ঘনমাত্রা দ্রবণ দ্বারা, দ্যাট মিনস প্রমাণ দ্রবণ, যার ঘনমাত্রা আমরা জানি, সেটা দ্বারা অন্য একটা অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। সো প্রমাণ দ্রবণ দ্বারা ঘনমাত্রা নির্ণয় করতে হবে কার? অজানা একটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। ওকে, সো এটাই হচ্ছে টাইট্রেশন, যে জানা ঘনমাত্রা দ্রবণ দ্বারা অজানা ঘনমাত্রা দ্রবণ নির্ণয়। ওকে, সো টাইট্রেশনে দুটা জিনিস, একটা হচ্ছে প্রমাণ দ্রবণ, যেটা ঘনমাত্রা আমরা জানি, আর এটা হচ্ছে অজানা ঘনমাত্রার দ্রবণ। ওকে, দুটা জিনিস। সো আয়োডিমিতি অ্যান্ড আয়োডোমিতি। আয়োডিমিতির ক্ষেত্রে প্রমাণ দ্রবণকে, আয়োডিমিতির ক্ষেত্রে প্রমাণ দ্রবণ হচ্ছে আয়োডিন, একটা জারক পদার্থ। আর
যার ঘনমাত্রা নির্ণয় করতে হবে সে কি, সে হচ্ছে একটা বিজারক পদার্থ লাইক সোডিয়াম থায়োসালফেট। ওকে, সো প্রমাণ জারক পদার্থের সহায়তায় একটা বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে আমরা কি বলি, সহজ ভাষায় আয়োডিমেট্রি। ওকে, আয়োডিমেট্রি, ডি। ওকে, সো আমি আবারও বলতেছি আয়োডিমেট্রি কি বা আয়োডিমিতি কি, প্রমাণ জারক পদার্থের সহায়তায় বা আয়োডিন দ্রবণ অর্থাৎ একটা জারক পদার্থ প্রমাণ জারক পদার্থের সহায়তায় একটা বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় পদ্ধতিকে আমরা কি বলে থাকি, আয়োডিমিতি। আর আয়োডোমিতি কি, জাস্ট তার ভাইস ভার্সা। এই ক্ষেত্রে প্রমাণ দ্রবণ কী হবে, এটা বিজারক পদার্থ লাইক সোডিয়াম থায়োসালফেট, আর যার ঘনমাত্রা নির্ণয় করতে হবে সে হবে একটা জারক পদার্থ। অর্থাৎ একটা প্রমাণ জারক পদার্থের সহায়তায়, একটা প্রমাণ বিজারক পদার্থের সহায়তায় একটা জারক পদার্থের ঘনমাত্রা আমরা নির্ণয় করব। ওকে, সো এটা হচ্ছে মূলত আয়োডোমিতি। সো আয়োডিমিতি কি, আয়োডিমিতির ক্ষেত্রে প্রমাণ দ্রবণটা কী হবে, একটা জারক পদার্থ, আর যার ঘনমাত্রা নির্ণয় করতে হবে সে কি, একটা বিজারক পদার্থ। আর আয়োডোমিতির ক্ষেত্রে প্রমাণ দ্রবণটা কী হবে, বিজারক পদার্থ, আর যার ঘনমাত্রা নির্ণয় করতে হবে সে কি, জারক পদার্থ। ক্লিয়ার? অর্থাৎ একটা বিজারক পদার্থ, একটা প্রমাণ বিজারক পদার্থের সহায়তায় একটা জারক পদার্থের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে আমরা কি বলবো, আয়োডোমেট্রি। আর এটা প্রমাণ জারক পদার্থের সহায়তায় একটা বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে আমরা কি বলবো, আয়োডিমিতি। ওকে, এবার আমরা আয়োডিমিতি নিয়ে একটু ফ্রাঙ্কলি আলোচনা করব। সো আয়োডিমিতি কি, আয়োডিমিতি হচ্ছে সরাসরি প্রমাণ আয়োডিন অর্থাৎ জারক দ্রবণের সাথে সোডিয়াম থায়োসালফেট, সালফাইড, বার্সেনাইট একটা বিজারক পদার্থের টাইট্রেশন করার মাধ্যমে এদের পরিমাণ নির্ধারণ করার পদ্ধতিকে কি বলা হবে, আয়োডিমিতি। অর্থাৎ এখানে প্রমাণ দ্রবণ কি, একটা আয়োডিন দ্রবণ অর্থাৎ জারক পদার্থ, তার সাথে আমি কোন পদার্থে টাইট্রেশন করছি, একটা বিজারক পদার্থ সোডিয়াম থায়োসালফেট, সালফাইড, আর্সেনাইড ইত্যাদি বিজারক পদার্থে টাইট্রেশন করতেছি। টাইট্রেশন করে এই বিজারক পদার্থের ঘনমাত্রা আমরা বের করতেছি। এই পদ্ধতিটিকে আমরা কি বলবো, আয়োডিমিতি। সো আমরা আবার একটু ভালো ক্লিয়ারলি বলি যে সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাথে বা সাহায্যে, প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে আমরা কোনো একটা বিজারক পদার্থ লাইক সোডিয়াম থায়োসালফেট, সালফাইড, বার্সেনাইট ইত্যাদি বিজারক পদার্থে টাইট্রেশন করার মাধ্যমে এদের পরিমাণ নির্ধারণ করার পদ্ধতিকে আমরা কি বলছি, আয়োডিমিতি। অ্যাজ এ এক্সাম্পল আমরা যদি দেখি, যদিও আমরা এই জারক বিজারক নিয়ে অনেক আগে পড়াশোনা করে আসছি, তো সোডিয়াম থায়োসালফেট এর সাথে আয়োডিনের বিক্রিয়া হবে। আয়োডিন কি, আয়োডিন হচ্ছে প্রমাণ জারক পদার্থ এখানে, যার ঘনমাত্রা আমরা জানি। ওকে, আর যার ঘনমাত্রা জানা থাকে টাইট্রেশনের ক্ষেত্রে সেটাকে কিসে নেওয়া হয়, বুরেটে নেওয়া হয়। আর যার ঘনমাত্রা আমরা জানি না বিজারক পদার্থ, তাকে কোথায় নেওয়া হবে, তাকে কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হয়, এটা আমরা জানি। ওকে ওকে তাহলে সোডিয়াম থায়োসালফেটের সাথে যদি একটা জারক পদার্থ আয়োডিনের বিক্রিয়া হয়, তাহলে কি প্রোডাকশন কি হয়, সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6। আমি আবার বলছি, সোডিয়াম টেট্রাথায়োনেট। আর কি উৎপন্ন হয়, কিছু পরিমাণ সোডিয়াম আয়োডিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে সালফার আছে 4টা, অক্সিজেন আছে 6টা, এখানে সালফার আছে 2টা, অক্সিজেন আছে 3টা। সো আলটিমেটলি আমি এখানে যদি 2 দিই তাহলে মিলে যাচ্ছে সালফার 6টা, সালফার 4টা, দেখো 2 দুগুণে 4, আর অক্সিজেন হচ্ছে 6টা, 3 দুগুণে 6। ওকে, সো আলটিমেটলি আমরা যদি দেখি সোডিয়াম হয়ে গেছে 4টা, এখানে আছে কয়টা, 2টা, তাহলে এখানে 2 দিতে হবে, তাহলে আলটিমেটলি সোডিয়াম মিলে যাবে। আয়োডিন আছে 2টা, দেখো এখানে 2টা আছে। সো আলটিমেটলি এখানে খুব সহজে সমতাকরণটা হয়ে যাচ্ছে। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল সোডিয়াম থায়োসালফেটকে জারিত করার জন্য জারক পদার্থ লাগতেছে কত মোল, 1 মোল। আমি আবার বলছি, 2 মোল বিজারক পদার্থ সোডিয়াম থায়োসালফেটকে জারিত করার জন্য কত মোল জারক পদার্থ লাগতেছে, 1 মোল। ক্লিয়ার? যেহেতু আয়োডিনের ঘনমাত্রা কি আমাদের জানা, তাহলে আয়োডিনের ঘনমাত্রা যদি জানা থাকে তাহলে V1টা S1 আমাদের জানা। আয়োডিনের ক্ষেত্রে ধরো আমরা একটা সূত্র জানি, V1 × S1 / V2 × S2 = A/B। ঠিক আছে, তো এ আর বিটা কি, মোল সংখ্যা, এটা আমরা জানি। ওকে, সো V1 আর S1 যে দ্রবণের ক্ষেত্রে আমরা ধরবো, এটা হবে কি সেই দ্রবণের মোল সংখ্যা, আর V2 S2 যে দ্রবণের হবে, বিটা হবে কি সেই দ্রবণের মোল সংখ্যা। ওকে, সো আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি যে 2 মোল বিজারক পদার্থকে জারিত করার জন্য আয়োডিন লাগছে কয় মোল, 1 মোল।
সো যেহেতু আয়োডিনটা এখানে জারক পদার্থ অর্থাৎ প্রমাণ জারক পদার্থ, প্রমাণ একটা দ্রবণ, তাহলে সেই দ্রবণের ঘনমাত্রা আমরা জানি। ধরো আমরা আয়তনটাও দেওয়া আছে এবং মোল সংখ্যা আমি পাচ্ছি কত 1। বিজারক পদার্থ ধরো তার আয়তন দেওয়া আছে, যেটা আমরা কনিক্যাল ফ্লাস্ক নিয়েছিলাম, ধরো 10 ml একটা আয়তন নিয়েছি সোডিয়াম থায়োসালফেটের। ঘনমাত্রা কত সেটা আমরা জানি না, বাট মোল সংখ্যা কত সেটা তো আমরা জানি, বি ইকুয়াল টু 2। সো আলটিমেটলি দেখো সকল তথ্যই মোটামুটি আছে, শুধুমাত্র S2টা বের করতে হবে। তো খুব সিম্পলি আমরা জানি যে V1 ইন্টু S1 বাই V2 ইন্টু S2 ইকুয়াল টু A বাই বি। এখানে টোটাল ইকুয়েশনটা বসিয়ে আমরা টোটাল মানগুলো বসালে সহজে ঘনমাত্রার মানটা পেয়ে যাব। সো এইভাবে আয়োডিমিতির মাধ্যমে, আয়োডিমিতি পদ্ধতিতে একটা প্রমাণ জারক পদার্থের সহায়তায় একটা বিজারক পদার্থ তার ঘনমাত্রা সহজে বের করা যায়। ওকে, সো নেক্সট টপিক হচ্ছে আয়োডোমিতি। সো এই আয়োডোমিতিটা আমাদের অনেকের কাছে একটু কনফিউশন মনে হয়, অনেকের কাছে কনফিউশন লাগে, একটু ঝামেলা টাইপের মনে হয়। সো আমি খুব সিম্পলি এখানে একটু বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, তো আয়োডোমিতি জিনিসটাকে আমি সহজ ভাষায় একটু আগে বলে আসছি, কোনো একটা প্রমাণ বিজারক পদার্থের সহায়তায় এবার জারক পদার্থের ঘনমাত্রা বের করব। অর্থাৎ এবার জারক পদার্থের ঘনমাত্রা আমরা জানি না, বাট বিজারক পদার্থটা এখানে প্রমাণ দ্রবণ, ওর ঘনমাত্রাটা আমরা জানি। বাট যে জারক পদার্থের ঘনমাত্রা আমরা জানি না, তার আয়তনটা কিন্তু আমরা জানি। সেই আয়তন মনে কর 10 ml দ্রবণ একটা নিয়ে আসছি, 10 ml একটা জারক পদার্থ নিয়ে আসছি। আর প্রমাণ যে বিজারক পদার্থ আছে তার ঘনমাত্রা আমরা জানি, তার আয়তনটা জানা আছে, কতটুকু নিতে হবে মানে নেওয়া হবে, বা কতটুকু আয়তন দ্বারা সেটা টাইট্রেট হবে, এগুলো আমরা সহজে বুঝতে পারি। ওকে, সো আয়োডোমিটি জিনিসটা কি আমি একটু এক্সপ্লেন করছি। আমি সহজে বললাম, একটু আগে বললাম যে কোনো প্রমাণ বিজারক পদার্থের সহায়তায় একটা জারক পদার্থের ঘনমাত্রা বের করতে হবে। একটু খেয়াল করি, দেখো কি বলেছে, কোনো জারক পদার্থের নির্দিষ্ট পরিমাণ দ্রবণের নির্দিষ্ট আয়নের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট, এই সেই প্রমাণ থায়োসালফেট যেটাকে বলতেছি আমরা প্রমাণ বিজারক পদার্থ, প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে মুক্ত আয়োডিনের পরিমাণ, মুক্ত আয়োডিনটা কি জারক পদার্থ, মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণ পদ্ধতিকে আয়োডোমিতি বলে। ওকে, সো আমি একটু সহজে একটু বোঝাই দিচ্ছি। কোনো জারক পদার্থের নির্দিষ্ট পরিমাণ দ্রবণে নির্দিষ্ট আয়নের সাথে, তো একটা জারক পদার্থ ধরো কপার সালফেট, কপার সালফেট দ্রবণে নির্দিষ্ট আয়ন ধরো C2+, এর সাথে একটা আয়োডাইড লবণে বিক্রিয়া করব, এই যে পটাশিয়াম আয়োডাইড, এর সাথে বিক্রিয়া করলাম। কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়ায় আমরা জানি কী কী উৎপন্ন হয়, কিউপ্রাস আয়োডাইড, কিছু পরিমাণ মুক্ত আয়োডিন, আর পটাশিয়াম SO4 এর সাথে যুক্ত হয়ে K2SO4। তাহলে একটা জারক পদার্থের নির্দিষ্ট পরিমাণ দ্রবণে নির্দিষ্ট আয়ন লাইক Cu2+ এর সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় কিছু পরিমাণ আয়োডিন উৎপন্ন হয়েছে। এই উৎপন্ন আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করব। দেখো এই যে সেই উৎপন্ন আয়োডিন, সেটাকে সোডিয়াম থায়োসালফেট, একটা প্রমাণ থায়োসালফেট দ্রবণ, এটা দ্বারা টাইট্রেশন করছি। সেই বিক্রিয়াটা আমরা একটু আগে দেখেছি, সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া কী উৎপন্ন হয়, সোডিয়াম টেট্রাথায়োনেট আর সোডিয়াম আয়োডাইড। ওকে, সো দেখো প্রমাণ থায়োসালফেট অর্থাৎ প্রমাণ বিজারক পদার্থ, এর ঘনমাত্রা, আয়তন সব কিছু আমরা জানি। এর মাধ্যমে এই মুক্ত আয়োডিনের ঘনমাত্রাটা আমরা বের করতে পারবো। ওকে, সো এখানে জারক পদার্থ দেখো দুইটা আছে, একটা হচ্ছে আয়োডিন আর একটা হচ্ছে কিন্তু কপার সালফেট। সো যে কোনোটার ঘনমাত্রা আমরা সহজেই বের করতে পারবো। কীভাবে দেখো, দেখো কপার সালফেটের সাথে যখন পটাশিয়াম আয়োডাইডে বিক্রিয়া হয়েছে, কিউপ্রাস আয়োডাইড, কিছু পরিমাণ মুক্ত আয়োডিন আর কিছু পরিমাণ পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে রাইট সাইডে আয়োডিন আছে কয়টা, 2 আর 2 4টা। লেফট সাইডে আয়োডিন আছে কয়টা, ছিল কয়টা, 4 যদি বাদ দিই, মনে করো 4 নেই, একটা, তাহলে এখানে কত দিতে হবে, 4। ওকে, তাহলে পটাশিয়াম হবে কয়টা, 4টা, বাট এখানে পটাশিয়াম প্রথমে ছিল কয়টা, K2SO4-এ, K2SO4-এ থাকবে 2টা। ওকে, সো আমি এখানে যখন 2 দিব, 2 দুগুণে 4, তখন মিলে যাচ্ছে। কথা বোঝা গেছে? এখানে দেখো কপার আছে কয়টা, 2টা। ওকে, বাট রাইট সাইডে ফার্স্টে কপার থাকবে কয়টা, একটা, তাই আমি রাইট সাইডে লেফট সাইডে 2 দিয়ে দিয়েছি, তাহলে মিলে যাবে। তাহলে দেখো কপার আছে 2টা, এখানে 2টা, আয়োডিন টোটাল কয়টা, 2 দুগুণে 4, 2 এখানে আছে 4টা, দেখো এখানে 2টা, এখানে 2টা, 4টা, পটাশিয়াম 4টা, হ্যাঁ পটাশিয়াম 4টা, SO4 কয়টা, 2টা, দেখো SO4 কয়টা, 2টা। ওকে, তাহলে প্রথমটার সমতা আমরা করলাম, আর দ্বিতীয় সমতা আমি একটু আগে দেখেছি। ওকে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, 2 মোল জারক পদার্থ থেকে আমরা আয়োডিন পাচ্ছি কতটুকু,
1 মোল। তাহলে একটা জারক পদার্থে নির্দিষ্ট পরিমাণ দ্রবণের নির্দিষ্ট আয়নের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিন কতটুকু হয়েছে? 1 মোল। সেই আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা যখন টাইট্রেশন করেছি তখন সোডিয়াম থায়োসালফেট লাগছে কতটুকু? দেখো 1 মোল আয়োডিনের জন্য সোডিয়াম থায়োসালফেট লাগছে কতটুকু? 2 মোল। সো আলটিমেটলি এই দুটাকে যদি আমি কম্বাইন করি তাহলে আমরা কি পাই? 2 মোল কপার সালফেট হতে মুক্ত আয়োডিন কত? 1 মোল। আর 1 মোল আয়োডিনকে টাইট্রেশন করতে সোডিয়াম থায়োসালফেট লাগে কত মোল? 2 মোল। সো এই তিনটা জিনিসকে আমরা যদি একত্রিত করি যে 2 মোল কপার সালফেট হতে আয়োডিন পাচ্ছি 1 মোল, এই যে 1 মোল আয়োডিন, এবং 1 মোল আয়োডিনকে টাইট্রেশন করতে প্রমাণ বিজয়ক পদার্থ লাগছে কত মোল? 2 মোল। কথা বোঝা গেছে? এই হচ্ছে সেই লাইনটা। এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। সো আলটিমেটলি আমি যদি এই জিনিসটাকে একটু মিনিমাইজ করি তাহলে আমরা কি পাচ্ছি যে 2 মোল কপার সালফেট এইটাকে, এটা 2 মোল কপার সালফেট কি জারক পদার্থ, এইটাকে টাইট্রেশন করতে সোডিয়াম থায়োসালফেট লাগে কতটুকু? 2 মোল। অর্থাৎ 1 মোলের জন্য লাগবে 1 মোল। ক্লিয়ার? 1 মোল কপার সালফেটকে টাইট্রেট করতে বিজারক পদার্থ লাগবে কতটুকু? 1 মোল। তো এখন কথা হচ্ছে এই জিনিসটুকু তো আমরা বুঝলাম সহজেই। সো প্রমাণ বিজারক পদার্থ, সো এখানে V1 S1 এটা আমরা জানি। সো আলটিমেটলি আমরা এর মানটা পাচ্ছি কত? 1। আলটিমেটলি সেমভাবে কপার সালফেট জারক পদার্থ, হয়তো তার V2 আমাদের জানা কিন্তু S2 মানটা কিন্তু জানা নেই। সো এই V1 ইন্টু S1 বাই V2 ইন্টু S2 ইকুয়াল টু A বাই B, এই ইকুয়েশন দিয়ে সহজেই আমরা S2 ভ্যালুটা বের করতে পারবো। সো আয়োডোমিটারের মূল কথা কি? প্রমাণ বিজারক পদার্থের সহায়তায় একটা জারক পদার্থের ঘনমাত্রা বের করতে হবে। ওকে ওকে নেক্সট আমরা এখন ঘনমাত্রা সম্পর্কিত একটা সমাধান শিখব, এবং এই ধরনের ম্যাথমেটিক্স এইচএসসি পরীক্ষার এমসিকিউতে প্রায় প্রত্যেক বছরই চলে আসে। হয় কোশ্চেন থাকে শতকরায় ঘনমাত্রা দেওয়া থাকে, সেটাকে নর্মাল ঘনমাত্রা এককে বের করতে হয়, আইদার মোলার ঘনমাত্রায় দেওয়া আছে সেটাকে শতকরায় কনভার্ট করতে হয়। ওকে, তো শতকরায় যদি থাকে তাহলে সেটা সেই দ্রবণের ঘনমাত্রাকে কীভাবে আমরা বের করতে পারবো? যেমন এখানে 5% WIV সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত? তো শতকরা থেকে ঘনমাত্রা নির্ণয়ের সূত্রটা কি? এটা দুইটা প্রসেসে করা যায়। একটা হচ্ছে শর্ট একটা প্রসেস যেটা এমসিকিউ ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, আর একটা আছে বিকল্প পদ্ধতি। আমি দুটাই করে দিয়েছি। বিকল্প পদ্ধতি যেটা করেছি এটা রিটেনে অথবা এমসিকিউ যে কোনো ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। তো রিটেনের ক্ষেত্রে আই থিঙ্ক আমার যেটা মনে হয় বিকল্প পদ্ধতি যেটা আছে সেটা ইউজ করাটাই বেটার। তো যাই হোক, শর্ট টেকনিকটা কি আছে যে শতকরা যদি থাকে তাহলে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে S ইকুয়াল টু পার্সেন্টেজ ইন্টু 10/m। পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজ বা শতকরার পরিমাণ যেটা এখানে দেওয়া আছে। লাইক এখানে 5% আছে, তাহলে পার্সেন্টের মানটা হচ্ছে 5, জাস্ট 5 ইন্টু 10, জাস্ট 10টা হচ্ছে একটা কনস্ট্যান্ট হিসেবে এখানে থাকবে, আর এমটা হচ্ছে যে দ্রবণটা থাকবে সেই দ্রবণের মোলার ভর। ওকে, তাহলে S ইকুয়াল টু পার্সেন্টেজ ইন্টু 10/m। তাহলে পার্সেন্টেজ এখানে কত? 5, তাহলে 5 ইন্টু 10, আর এম কত? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলার ভর কত? 40। তো আমি যদি এটা ক্যালকুলেট করি আসে 1.25 মোলার। সো এরকম শতকরা যদি থাকে তাহলে কোন একটা দ্রবণের ঘনমাত্রায় সহজে বের করা যায়। এখন কোশ্চেন, স্যার যদি দ্রবণের ঘনমাত্রা দেওয়া থাকে আর পার্সেন্টেজ যদি ঘনমাত্রা বের করতে বলে তখন কি করতে পারি আমরা? ওকে, তখন আমরা কি করব? তখন এই সেম সূত্রই আমরা ইউজ করতে পারবো। যেমন S ইকুয়াল টু পার্সেন্টেজ ইন্টু 10/m। সো এখানে মনে করো এস এর ভ্যালু দেওয়া আছে, পার্সেন্টেজের ভ্যালুটা বের করতে হবে। সো পার্সেন্টেজ ইকুয়াল টু কী হবে? SM/10। ওকে, তারপর আমরা সব মানগুলো বসিয়ে দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে। নেক্সট আসো বিকল্প পদ্ধতিটা কি ছিল? বিকল্প পদ্ধতিটা ছিল বিকল্প পদ্ধতিটা এইভাবে করা যায় যে 5% WIV, এটা মানে কি? 5% WIV মানে হচ্ছে W/V ইকুয়াল টু 5/100 ml, 5 গ্রাম বাই 100 ml। কারণ 5% WIV বলতে এইটাই বোঝায় যে ডাব্লুটা হবে 5 গ্রাম, ভিটা হবে 100 ml, অর্থাৎ 100 ml দ্রবণে 5 গ্রাম দ্রব্য আছে, লাইক এরকম। তাহলে 5% WIV ইকুয়ালটা যদি এটা আমরা বলতেই পারি তাহলে আমরা S ইকুয়ালটা আমরা জানি ঘনমাত্রা নির্ণয়ের সূত্র 1000 ইন্টু W/m ইন্টু V। তাহলে ডাব্লিউ মান কত? এখানে 5 গ্রাম। ভি এর ভ্যালুটা এখানে সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু পার্সেন্টেজে বসিয়েছি আমরা, পার্সেন্টেজ হিসেবে 100 ml বসাইছি, সো এখানেও ভিটা হবে কত?
100 ml, আর এমটা তো মোলার ভর 40। সো এইভাবে ক্যালকুলেশন করলেও মানটা কত আসে 1.25। সো দুইভাবে যে কোনো পদ্ধতিটা করলেই অ্যান্সারটা কিন্তু মিলে যাচ্ছে। ওকে, তো এমসিকিউর ক্ষেত্রে আমরা সহজে এই পদ্ধতিটা ইউজ করতে পারবো। রিটেনের ক্ষেত্রে আইদার এইটা, ঠিক আছে, আইদার এই পদ্ধতিটা আমরা ইউজ করতে পারবো। ওকে ওকে, তো নেক্সট টপিকটা হচ্ছে নর্মালিটি। আমরা একটু আগে মোলারিটি নিয়ে আলোচনা করেছি। সো নর্মালিটি এই টপিক্সটা দিয়েও আমাদের মোস্ট অফ কেস এমসিকিউতে কোয়েশ্চেন দিয়ে দেয়। তো 1 মার্কস একটা কোয়েশ্চেন থাকে যে এত মোলার স্ট্রেসোফোর দ্রবণের নর্মালিটি কত, বা নর্মালিটিতে থাকলে সেখান থেকে আমাদের বলে তার মোলারিটি কত। ওকে, তো খুবই সিম্পল একটা ম্যাথ, এটা খুব সহজে এটা বের করা যায়, খুব সহজেই করা যায়। যাদের জারণ বিজারণ সম্পর্কে ভালো ধারণা আছে তারা এই ধরনের ম্যাথমেটিক্স খুব সহজে করতে পারবে। ওকে, তো নর্মালিটি বের করার একটা সহজ একটা সূত্র আছে, আমরা জানি যে n ইকুয়াল টু এস ইন্টু ই। সো n হচ্ছে নর্মালিটি, এস হচ্ছে মোলার ঘনমাত্রা, ই হচ্ছে ইলেকট্রনের পরিবর্তন, সহজ ভাষায় তুল্য সংখ্যা। সো ইলেকট্রনের পরিবর্তন কখন হয়? যখন একটা কেমিক্যাল রিয়াকশন হয়, একটা রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারণ সংখ্যা চেঞ্জ হয়। ওই যে জারণ সংখ্যা চেঞ্জটা, ওটাই কিন্তু ইলেকট্রনের পরিবর্তন, ওটাই হচ্ছে তুল্য সংখ্যা, সহজ ভাষায় বলা যায়। তো এক্সাম্পল হিসেবে যদি এরকম থাকে যে 0.5 মোলার এইচ টু এস দ্রবণের নর্মালিটি কত, এইচ টু এস দ্রবণের নর্মালিটি কত, তো এরকম যদি থাকে তাহলে সলিউশন করব কীভাবে? দেখো n ইকুয়াল টু এস ইন্টু ই। এস কত? মোলার ঘনমাত্রা কত? 0.5। ই কত? ই হচ্ছে ইলেকট্রনের পরিবর্তন। তো H2SO4 এর তুল্য সংখ্যা কত আমরা জানি, যে এই ধরনের অ্যাসিড যদি থাকে তো সেখানে যে কটা হাইড্রোজেন থাকবে, অর্থাৎ যে কটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকবে, সেটাই হবে তার তুল্য সংখ্যা। তাহলে এখানে ইলেকট্রনের পরিবর্তন কত হবে? 2, যেমন এখানে 2s প্লাস। ওকে, 2s প্লাস। ওকে, তো আবার SO4 2 মাইনাস। ওকে, তো আমরা যদি বলি তো এখানে তুল্য সংখ্যা কত হবে? 2। তাহলে 0.5 ইন্টু 2, তাহলে অ্যান্সার কত? 1 নর্মালিটি বা 1 নর্মাল। তো দ্রবণ 1 নর্মাল দ্রবণ, তাহলে 0.5 মোলার H2SO4 দ্রবণ নর্মালিটি কীভাবে বের করা যাবে? n ইকুয়াল টু এস ইন্টু ই। এস কত? 0.5। ই হচ্ছে ইলেকট্রনের পরিবর্তন। H2SO4 এই ধরনের অ্যাসিড যদি থাকে তাহলে তার তুল্য সংখ্যা বা ইলেকট্রন পরিবর্তন কত হবে? 2। যদি এইচ সেল থাকতো তাহলে হতো 1, কারণ প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে কয়টা? একটা। ওকে, তো ধরো এই ধরনের আসলে তো সমস্যা নেই। ধরো একটা এক্সাম্পল আমি দিলাম যে একটা দ্রবণ KMnO4, সেটা বিক্রিয়া করলো, বিক্রিয়ার পর হয়ে গেল MnSO4, যেটা আমরা জারণ বিজারণ ক্ষেত্রে সহজে দেখি একটা অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে। ওকে, তাহলে KMnO4 এ এমএন এর জার্মান কত ছিল আমরা হিসাব করে যদি দেখি, পটাশিয়াম হচ্ছে +1, এমএন জানি না, এক্স, অক্সিজেন -2 × 4 = 0, তাহলে এক্স ইকুয়াল টু কত? +7। সো KMnO4 এমএন এর জার্মান হচ্ছে +7, আর MnSO4 এ এমএন এর জার্মান কত? +2। ওকে, তাহলে এমএন এর জার্মান সংখ্যার পরিবর্তন কত হলো? +5। সো অলওয়েজ কিন্তু এটাই হয়ে থাকে। ওকে, এমএন এর জার্মান সংখ্যার পরিবর্তন অলওয়েজ কিন্তু এরকম +5 এই টাইপেরই হয়ে থাকবে একটা বিক্রিয়া যখন সে অংশগ্রহণ করে। ওকে, তাহলে তুল্য সংখ্যা কত এই ক্ষেত্রে? এমএন এর +5 বা 5, জাস্ট 5। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের কোনো একটা কোশ্চেন যদি এরকম দিত, KMnO4 একটা দ্রবণ, সেটা বিক্রিয়ার পর MnSO4 পরিণত হয়েছে, তখন ঘনমাত্রা দেওয়া আছে ধরো এত মোলার, তখন তার নর্মালিটি কত? তাহলে n ইকুয়াল টু এস ইন্টু ই। এস তো দেওয়াই থাকবে, জাস্ট ইলেকট্রনের পরিবর্তন বা তুল্য সংখ্যায় যে 5, এই ভ্যালুটা বসালেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, এবার একটা কুইজ আমরা একটু খেয়াল করি। এক্সাম্পল 3, তো আমি একটু চেঞ্জ করে দিয়েছি এখানে। দেখো 0.5 নর্মাল KMnO4 দ্রবণের মোলারিটি কত? সো দ্রবণটা এবার নর্মালিটিতে আছে, মোলারিটি বের করতে হবে। সো সিম্পল সলিউশন, n ইকুয়াল টু কি? এস ইন্টু এ। তো এস ইকুয়াল টু কী হবে? এন বাই ই। এন কত? 0.5 নর্মাল দ্রবণ। ই কত? ইলেকট্রনের পরিবর্তন। আমরা জানি KMnO4 যেহেতু দ্রবণ, KMnO4 দ্রবণে যখন এটা বিক্রিয়া অংশগ্রহণ করে, বিক্রিয়ায় অংশগ্রহণ করার পর যখন এমএন এর জারণ সংখ্যা পরিবর্তন হয়, তখন সেটা সাধারণত কত পরিবর্তন হবে? +5, একটু আগে আমি বলেছি। ওকে, তো ইলেকট্রনের পরিবর্তন হচ্ছে 5। এই ভ্যালুটা যদি বসাই, অর্থাৎ 0.5/5, তাহলে ভ্যালু আসে কত? 0.1। সো এইভাবে খুব সহজে আমরা নর্মালিটির ম্যাথমেটিক্সগুলো করতে পারবো। ওকে, সো এখন টপিক হচ্ছে সিজিএস এককে আর এম আর নির্ণয়।
সো এইচএসসি পরীক্ষায় খুব একটা কমন কোয়েশ্চেন যে এসআই এককে আর এর মান নির্ণয় ব্যাখ্যা করো, বা সিজিএস এককে আর এর মান কীভাবে নির্ণয় করা যায় বা কীভাবে নির্ণয় করতে হয়। তো সেটা আমাদের পরীক্ষায় মোস্ট অফ ক্ষেত্রে এসে থাকে। তো সিজিএস এককে আর এর মান নির্ণয় করাটা আমাদের কাছে খুবই একটু ক্রিটিক্যাল একটা ব্যাপার মনে হয়, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু অতটা ক্রিটিক্যাল না। আমরা একটু সহজে এখানে সেটা ব্যাখ্যা করতে পারবো। দেখো, তো আমি সিজিএস এককে আর এর মান কীভাবে নির্ণয় করতে হয়। তো নর্মালি আদর্শ গ্যাসের সমীকরণ কি? পিভি ইকুয়াল টু এনআরটি। ওকে, তো আদর্শ সিচুয়েশনে আমরা কি ধরি এন ইকুয়াল টু 1 মোল। এন ইকুয়াল টু কত? 1 মোল। তো এখানে ভি কত হবে? 1 মোল কোনো একটা গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। যেহেতু এটা সিজিএস একক, তাহলে লিটারে রাখা যাবে না, লিটার থেকে আমরা এমএল এ কনভার্ট করলাম। 1 লিটার সমান সমান 10⁻³ ml, আবার 1 ml সমান সমান 1 সেন্টিমিটার কিউব। সো 22,400 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। সব কিছুই ঠিক আছে, জাস্ট পি চাপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের জাস্ট প্রবলেমটা হয়। সো পিভি ইকুয়াল টু এনআরটি, আর ইকুয়াল টু কি? পিভি বাই এন ইন্টু টি। সো ভি এর মান আমরা বসাচ্ছি 22,400, প্রবলেম নেই। এন এর ভ্যালু 1, টি এর ভ্যালু 273, জাস্ট পি এর ভ্যালুটা নিয়ে আমাদের প্রবলেম হয়। তো সিজিএস এককে পি এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, আমরা 9-10 ফিজিক্সে একটা অধ্যায় পড়েছিলাম যেখানে চাপ সমান ছিল এইচ রো জি, যেটা মোটামুটি টুইসের এই পরীক্ষা বা একটা তরলের মধ্যে কোনো একটা পাত্র যদি দেওয়া হয়, তখন একটা চাপের ভ্যালু বের করার জন্য একটা সূত্র ছিল, সেটা হচ্ছে পি সমান সমান এইচ রো জি। তো সেখানে কি ছিল, আমরা টুইসের এই পরীক্ষায় এরকম একটা জিনিস দেখেছিলাম যে একটা পাত্রের মধ্যে তরল দ্রবণ দিয়ে সেখানে একটা টেস্ট টিউব বা একটা কোনো কিছু দিলে দেখা যায় কি যে তরল স্তম্ভ বা পারদটুকু কী হয়েছে, পারদের মধ্যে যখন টেস্ট টিউবটা দিয়েছি, পারদটা হচ্ছে এই দাগানিত যে টেস্ট টিউব থাকে তার 76 সেন্টিমিটার পর্যন্ত উঠে যায়। ওটা আমরা দেখেছিলাম, যদি মনে থাকে তোমরা খেয়াল করতে পারবা। সো এখানে 76 সেন্টিমিটার পাওয়ার স্তম্ভের পর্যন্ত তোমার পাওয়ারটা উঠে যায় টেস্ট টিউবের। সো এখানে এইচ ইকুয়াল টু কত হবে তাহলে? এইচ ইকুয়াল টু হচ্ছে 76 সেন্টিমিটার, জাস্ট এইটুকু আমরা মনে রাখলেই হবে। দেখো, সো পি ইকুয়াল টু এইচ রো জি। সো এইচ কত? 76, অর্থাৎ 76 সেন্টিমিটার। আমরা মিটারে আনবো না বা অন্য কোনো এককে নেব না, মিলিমিটারও নিব না, কারণ সেন্টিমিটার রাখবো সিজিএস একক যেহেতু। তাহলে 76 সেন্টিমিটার এইচের মান। রো কি? রো হচ্ছে ঘনত্ব। তো ঘনত্বটা কার ঘনত্ব? এই যে পারদ, সেই পারদের ঘনত্ব। এই পারদের ঘনত্বটা আমাদের মনে রাখতে হবে, সেটা কত? 13.6। 13.6 এটা আমাদের মনে রাখতে হবে। জি কি? অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণের ভ্যালু কত? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট মিটারে তো রাখা যাবে না, কিসে রাখতে হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার যদি কনভার্ট করি মিটারকে, তাহলে এই 9.81 এর মান কত আসে? 981, অর্থাৎ 981 সেন্টিমিটার পার স্কোয়ার। ওকে, তাহলে পি ইকুয়াল টু এইচ রো জি। এইচ এর ভ্যালু কত? 76 পাচ্ছি, 76 সেন্টিমিটার। রো কি? তাহলে তরল অর্থাৎ এখানে পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব কত? 13.6, এটা আমাদের মুখস্থ রাখতে হচ্ছে। আর জি এর ভ্যালু কত? 981 সেন্টিমিটার পার স্কোয়ার। সো এখানে আর ইকুয়াল টু হচ্ছে পিভি ইকুয়াল টু এন বাই টি, পিভি ইন বাই এন ইন্টু টি। তো পি এর ভ্যালু কী হবে? পি ইকুয়াল টু এইচ রো জি, এই মানটুকু আমাদের এখানে বসে দিতে হচ্ছে, 76 ইন্টু 13.6 ইন্টু 981। ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 22,400। এন কত? 1 মোল। টি কত? 273। ওকে, তো টোটাল মানটা যদি আমরা বের করি, আসে হচ্ছে 8.32 ইন্টু 10⁻7। ওকে, তো এর এককটা কি হয়? আর্ক পার মোল পার কেলভিন। এই আর্কটা হচ্ছে কাজের একক। কি একক? কাজের একক। কোন এককে? সিজিএস এককে। সিজিএস এককে যে তোমার কাজের একক হচ্ছে আর্ক। ওকে, যেমন আমরা হচ্ছে এসআই ওকে কি বলি? 8.32 জুল পার মোল পার কেলভিন, এরকম বলে থাকি। 8.32 জুল পার মোল পার কেলভিনটা বলে থাকি। কেন বলে থাকি জানো? কারণ 1 জুল সমান সমান 10⁻7 আর্ক। সো 10⁻7 যদি না বলি, সো আলটিমেটলি আর্গের জায়গায় কি আসবে? জুল। সো যাই হোক, এইভাবে সিজিএস এককে আমরা সহজেই আর এর ভ্যালুটা বের করতে পারবো, এবং এটা এইচএসসি পরীক্ষায় খুবই খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা উদাহরণমূলক কোশ্চেনে চলে আসে। এসআই এককেও আসতে পারে। তো সিজিএস একক এবং এসআই এটাই মোস্ট অফ ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট থাকে। নেক্সট টপিক হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটা এইচএসসি পরীক্ষায়
সৃজনশীল কোশ্চেনের জন্য খুবই খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা আংশিক ডাল্টনের আংশিক চাপ সূত্র। প্রায় প্রত্যেক বছরই এই জায়গা থেকে একটা কোশ্চেন আসে, বাট এই জায়গাটায় ডাল্টনের আংশিক চাপ সূত্রে আমাদের একটু স্লাইট একটু কনফিউশন হয়ে যায় মাঝে মাঝে। তো সেই জিনিসটাই আমি জাস্ট এখানে ক্লিয়ার করে দিতে চাচ্ছি। তো দেখো, ডাল্টনের আংশিক চাপ সূত্র তো আমরা জানি যে একটা পাত্রে যদি একাধিক গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে এবং সেই গ্যাসগুলো যদি একটা অপরটার সাথে কোনো বিক্রিয়া না করে, তাহলে ওই গ্যাসগুলোর যে ফার্স্টে চাপ ছিল, যখন গ্যাসগুলো মিক্সড হয়ে গেছে তখন ওই গ্যাসগুলোর ইন্ডিভিজুয়ালি আর কোনো চাপ থাকবে না, সেই চাপটা হয়ে যাবে আংশিক চাপ। সেই চাপটা কী হয়ে যাবে? আংশিক চাপ। প্রত্যেকেরই এক একটা আংশিক চাপ থাকবে। তো ওই টোটাল পাত্রের মধ্যে চাপটা বের করার সূত্র হচ্ছে ওই যে গ্যাসগুলোর আংশিক চাপ, সেই আংশিক চাপগুলোকে যদি যোগ করি তাহলেই মোট চাপটা পাওয়া যাবে। ওকে, এটাই ছিল ডাল্টনের আংশিক চাপ সূত্র। ওকে, যে একটা গ্যাস পাত্রের ভেতরে যদি একাধিক গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে এবং সেগুলো বিক্রিয়াবিহীন, তাহলে ওই গ্যাসগুলোর আংশিক চাপের যোগফলটাই হচ্ছে মোট চাপের সমান। সো ডাল্টনের আংশিক চাপ সূত্র দিয়ে আমরা একটা ম্যাথ এখানে দিয়েছি, একটা সৃজনশীল টাইপের একটা কোশ্চেন টাইপ। দেখো, এখানে দুইটা পাত্র আছে এবং এখানে স্টপ করার দ্বারা সেটা যুক্ত করা আছে। স্টপ করা যদি খুলে দিই তাহলে পাত্র দুইটার দ্রবণ মিক্সড হয়ে যাবে, আর যদি আলাদা থাকে তো আলাদা থাকলো, সেটা আলাদা ব্যাপার। দেখি আমরা কী বলেছে। দেখো, এখানে অক্সিজেন গ্যাস আছে, এখানে নাইট্রোজেন গ্যাস আছে। অক্সিজেন গ্যাস আছে কত? 0.8 অ্যাটমসফিয়ার, 0.2 লিটার অক্সিজেন গ্যাস। আর নাইট্রোজেন গ্যাস আছে কত? 0.98 অ্যাটমসফিয়ার, 0.5 লিটার নাইট্রোজেন গ্যাস আছে। কোশ্চেন, এই দুইটা গ্যাসকে 1.5 লিটার আয়তনে একটা পাত্রে আমরা মিক্সড করলাম, অর্থাৎ আমি কিন্তু স্টপ কর খুলে নাই, এই দুইটা গ্যাসকে 1.5 লিটার আয়তনে একটা পাত্রে নিয়ে গেছি। নিয়ে গেলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত? তো কথা হচ্ছে 1.5 লিটার আয়তনে যখন পাত্রে ওই গ্যাস দুটাকে নিব, আমরা জানি গ্যাসকে যে পাত্রে রাখা হবে সে ওই পাত্রের আয়তন লাভ করবে। তাহলে ওই গ্যাস দুটাকে যখন আমি 1.5 লিটার আয়তনে একটা পাত্রে নিয়ে গেছি, পরবর্তীতে গ্যাস দুটো যখন মিক্সড হয়েছে তখন ওদের আয়তন হবে কত? 1.5 লিটার। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। বাট আমি যদি স্টপার খুলে দিতাম তাহলে তার আয়তন হতো কত? 0.2 লিটার প্লাস 0.5 লিটার। এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হবে। সো আমি গ্যাস দুটাকে কিন্তু মিক্সড করেছি স্টপার খুলে দিয়ে না, আমি গ্যাস দুটাকে মিক্সড করেছি 1.5 লিটার আয়তনের একটা পাত্র নিয়ে। তাহলে মিশ্রিত অবস্থায় গ্যাস দুটার আয়তন কত হবে? অবশ্যই 1.5 লিটার। তো আমরা একটু খেয়াল করি। তো মিক্সড হওয়ার পর অক্সিজেনের আংশিক চাপ, আবার মিশ্রণের পর নাইট্রোজেনের আংশিক চাপ যদি বের করতে পারি, তাহলে পিএম মোট চাপ সমান সমান অক্সিজেনের আংশিক চাপ এবং নাইট্রোজেনের আংশিক চাপের যোগফল করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে ভি কত? V1 হচ্ছে 0.2 লিটার, P1 কত? 0.8 অ্যাটমসফিয়ার। ওকে, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি? ভিটি মানে কি? ভিটি মানে হচ্ছে তোমার টোটাল টোটাল যে আয়তনটা সেটা কত? মিশ্রণের পর আয়তন হবে কত? 1.5 লিটার। তাহলে পি অফ O2 ইকুয়াল টু হট। ওকে, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা পি অফ O2 ইকুয়াল টু P1 ইন্টু V1 বাই ভিটি। P1 কত? P1 হচ্ছে 0.8 অ্যাটমসফিয়ার, 0.8। ওকে, P1 কত? P1 হচ্ছে 0.8, V1 হচ্ছে 0.2, ভিটি কত? মিশ্রণের পর টোটাল আয়তন হচ্ছে 1.5। সো ভ্যালুগুলো যদি বসে দিয়ে আসে হচ্ছে 0.107 অ্যাটমসফিয়ার। সেমভাবে আমি পি অফ N2 বের করতে যাচ্ছি। তাহলে V1 কত হবে? V2 কত হবে? বা V1 এই ক্ষেত্রে V1 হবে 0.5, P1 হবে 0.98 অ্যাটমসফিয়ার। আর টোটাল মিশ্রণের পর টোটাল আয়তন কত? ওই যে 0.5 লিটার আয়তনের পাত্রে রেখেছিলাম দুইটা গ্যাসকে, তাহলে ওই সেই 1.5 হবে। তাহলে পি অফ N2 ইকুয়াল টু কী হবে? তোমার P1 ইন্টু V1 বাই ভিটি। তাহলে P1 কত? P1 হচ্ছে 0.98, V1 কত? যে 0.5। মিশ্রণের পর আয়তন কত? 1.5। কারণ কি? আমি আবারও বলতেছি, এটা কিন্তু বারবার বলছি আমি, কারণ এই দুটা গ্যাসে কিন্তু আমি 1.5 লিটার আয়তনের পাত্রে নিয়েছি। তাহলে মিশ্রিত অবস্থায় তাদের আয়তনটা কত? 1.5। কারণ গ্যাসকে যে পাত্রে রাখবো ওই পাত্রের আয়তনই সে দখল করবে। তাহলে পি অফ N2 ইকুয়াল টু, আমরা যদি ক্যালকুলেশন করি কত আসে? 0.327 অ্যাটমসফিয়ার। তাহলে অক্সিজেন আংশিক চাপ পেলাম, নাইট্রোজেন আংশিক চাপ পেলাম। এই দুটো আংশিক চাপকে যদি আমি যোগ করে দিই
তাহলে গ্যাস মিশ্রণের মোট চাপটা সহজেই পাওয়া যাবে। ওকে, ক্লিয়ার? এইভাবে ডাল্টনের আংশিক চাপ সূত্র ব্যবহার করে আমরা একটা গ্যাস মিশ্রণ থেকে আমরা তার গ্যাস মিশ্রণের মোট চাপটা সহজে বের করতে পারবো। ওকে ওকে নেক্সট দেখো, ডাল্টনের আংশিক চাপ সূত্র দিয়ে আমি যে জিনিসটা নিয়ে কনফিউশন হয়ে বারবার বলেছিলাম তার একটা পোর্শন আমি একটু আগে দেখিয়েছি। কোয়েশ্চেন 2তে দেখো যে জিনিসটার সেকেন্ড কনফিউশন হতে পারে সেটা কি, দেখো সেম কোশ্চেন আমি দিয়েছি, সেম উদ্দীপক আছে, জাস্ট কোশ্চেনটা চেঞ্জ করে দিয়েছি। আগেরটা কি ছিল, 1.5 লিটার আয়তনের পাত্রে আমি ওই দুটা গ্যাসকে নিয়েছিলাম, বাট এবার কিন্তু আমি সেটা নিইনি। এবার কি করেছি, এবার স্টপ কর্ক খুলে দিয়েছি। সো স্টপ কর্ক খুলে দিলে মোট চাপ কত হবে? ওকে, তো স্টপ কর্ক খুলে দিলে মোট চাপ কত হবে এটা আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রে পড়ে আসছি। সেটা সূত্র কি ছিল, খুব সিম্পল একটা সূত্র ছিল। সেটা কি পিএম ইকুয়াল টু পি1 ইন্টু ভি1 বাই পি2 ইন্টু ভি2 বাই ভি1 প্লাস ভি2। এবার হবে ভি1 প্লাস ভি2। এবার কিন্তু আর ভিটি বা টোটাল ভিটা হবে না, কারণ কি এই দুটো গ্যাসকে অন্য কোনো পাত্রে রাখি নাই, জাস্ট এই দুটো গ্যাসকে যে দুটো পাত্রে রেখেছিলাম এবং স্টপ কর্ক দিয়ে আটকে রেখেছিলাম, স্টপ কর্কটা জাস্ট খুলে দিচ্ছি। স্টপ কর্ক খুলে দিলে গ্যাস দুটো মিক্সড হয়ে যাবে। মিক্সড হওয়ার পর হয়তো মানে তাদের যে গ্যাসগুলো ছিল তাদের চাপগুলো আংশিক চাপে পরিণত হবে, সেটা ঠিক আছে, সেটা হতে পারে, কিন্তু এখন কিন্তু পরবর্তী মিক্সড হওয়ার পর আয়তনটা হবে কি ভি1 প্লাস ভি2। কথা বোঝা গেছে, ভি1 প্লাস ভি2। তাহলে আমরা সিম্পলি পিএম সমান সমান আমরা জানি এই সূত্রটা। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে পি1 কত, পি1 দেওয়া আছে 0.8, ওকে সেই মানটা বসালাম। ভি1 কত 0.2 প্লাস পি2 কত, পি2 দেওয়া আছে 0.98, ভি2 কত 0.5, ওকে। তারপর ভি1 প্লাস ভি2 কত 0.2 যোগ 0.5। সো সিম্পলি আমরা অ্যান্সারটা বের করতে পারবো। ওকে, তো স্টপ কর্ক খুলে দিলে মোট চাপ নির্ণয় সূত্র হচ্ছে এটা, ক্লিয়ার? বাট স্টপ কর্ক না খুলে যদি ওই দুটো গ্যাসকে আলাদা পাত্রে নিয়ে যাই তখন কিন্তু এইখানে চেঞ্জ আসে, ভি1 প্লাস ভি2, এইখানে চেঞ্জটা আসে। কিন্তু কথা বোঝা গেছে, এই জিনিসটা আমরা একটু সহজে মনে রাখবো। সো আজকের স্পেশাল ক্লাসে আমরা একদম লাস্টের টপিকে চলে আসছি। তো এই লাস্ট টপিকে আমরা একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ নিয়ে আসছি, যেটা সৃজনশীল কোশ্চেনে আসতে পারে, খুব ক্রিটিক্যাল টাইপের একটা ম্যাথ আমরা নিয়ে আসছি। সো এটা আমি একটু সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো, সমীকরণ সংক্রান্ত প্রবলেম, আমি কোশ্চেনটাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। এক টুকরা ম্যাগনেসিয়ামকে 40 সেন্টিমিটার কিউব m/5 HCl দ্রবণে দ্রবীভূত করা হলো। ম্যাগনেসিয়ামকে 40 সেন্টিমিটার কিউব m/5 HCl দ্রবণে দ্রবীভূত করা হলো। অবশিষ্ট দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে 60 সেন্টিমিটার কিউব m/10 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ লাগে। ম্যাগনেসিয়াম টুকরাটার ভর কত ছিল? কোশ্চেনটা যদি একটু বোঝার চেষ্টা করি, যে ম্যাগনেসিয়ামকে ফার্স্টে HCl দ্রবণে দ্রবীভূত করে প্রশমিত করার চেষ্টা করা হয়েছিল, বাট সেটা পূর্ণ প্রশমিত হয়নি, কিছু পরিমাণ দ্রবণ প্রশমিত হয়েছে। অবশিষ্ট দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইডও কিছু পরিমাণ লেগেছে। ওই যে ম্যাগনেসিয়ামের টুকরাটা দিয়েছিলাম, সেই ম্যাগনেসিয়াম টুকরাটার ভর কত? তো আমি যদি আরেকটু অ্যানালাইসিস করি ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখো ফার্স্ট, তাহলে এই হচ্ছে ধরো একটা পাত্রের ভিতরে HCl আছে, টেস্টের ভিতরে HCl আছে, ফার্স্টে ম্যাগনেসিয়াম দিয়েছি, কিছু পরিমাণ প্রশমিত হয়েছে, তাহলে অবশিষ্ট কিছু পরিমাণ আছে, সেটাকে প্রশমিত করার জন্য কী লাগছে? সেই অবশিষ্ট দ্রবণটাকে পূর্ণ প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে এতটুকু। ম্যাগনেসিয়াম টুকরাটার ভর কত? এখানে দেখো m/5, এই জিনিসটা কনফিউশন মনে হয় না, এটা কোনো কনফিউশনই না। m/5 মানে 1/5 মোলার, ওকে, 1/5 ইকুয়াল টু 0.2, সো এটা হচ্ছে 0.2 মোলার। সো 40 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আয়তন। আর সোডিয়াম হাইড্রোক্সাইড m/10 মানে কি 1/10 মোলার, 1/10 ইকুয়াল টু 0.1 মোলার। সো এটা নিয়ে কোনো কনফিউশন নেই। সো এই জিনিসটা আমরা মানে এই ম্যাথটা আমরা কোথা থেকে শুরু করতে পারি? ঠিক আছে, এই ম্যাথটা আমরা একটু সহজে লাস্টের থেকে দেখো শুরু করতে হয়। একটা ম্যাথে যখন থাকে লাস্ট ইনফরমেশন থেকে আমাদের ম্যাথগুলো শুরু করতে হয়। সো অবশিষ্ট দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগছে? 60 সেন্টিমিটার কিউব, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ লেগেছে। তো আমরা কি জানি? আমরা জানি মোল সংখ্যা n ইকুয়াল টু কি s ইন্টু ভি, এটা আমরা জানি। ওকে, n ইকুয়াল টু s ইন্টু ভি, আর ভিটা অবশ্যই এক্ষেত্রে কিসে হবে? লিটারে কনভার্ট হবে, লিটারে আনতে হবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ কত দেওয়া আছে? 60 সেন্টিমিটার কিউব, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ লেগেছে।
তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা এখানে কত সেটা বের করার চেষ্টা করি। সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এস ইন্টু ভি। এস কত? এস হচ্ছে 0.1, ভি কত 60/1000, কারণ কি লিটারে কনভার্ট করতে হবে, সেটা আসতেছে 6 × 10⁻³ মোলার মোল। ওকে, 6 × 10⁻³ মোল। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এত মোল লেগেছে, এতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে। এবার একটু বিক্রিয়া করে দেখি। সোডিয়াম হাইড্রোক্সাইড HCl দ্বারা প্রশমিত হচ্ছে, বা HCl সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হচ্ছে। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O। 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা 1 মোল HCl প্রশমিত হয়। 1 মোল বিক্রিয়া আমরা সমীকরণ থেকে দেখতে পাচ্ছি, সমতাকরণ করে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা 1 মোল HCl প্রশমিত হচ্ছে। যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা 1 মোল HCl প্রশমিত হচ্ছে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছিল কত মোল? 6 × 10⁻³ মোল। তাহলে 6 × 10⁻³ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা কতটুকু HCl প্রশমিত হবে? 6 × 10⁻³ মোল HCl প্রশমিত হচ্ছে। তাহলে N অফ HCl অফ সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি? এইটা দ্বারা আমরা কি বুঝতেছি? অর্থাৎ যতটুকু HCl সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয়েছে সেটুকুর পরিমাণ কত? 6 × 10⁻³ মোল। কারণ কি? সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে লেগেছিল কতটুকু অবশিষ্ট HClকে প্রশমিত করার জন্য? এই যে 60 cm³ m/10 অর্থাৎ 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মান কত? 6 × 10⁻³ মোল। ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো কিন্তু। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আছে 6 × 10⁻³ মোল। তাহলে এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা কতটুকু HCl সে প্রশমিত করে ফেলছে? সেম 6 × 10⁻³ মোল। সমীকরণ থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে, কোনোভাবে যদি আমরা টোটাল HCl এর পরিমাণটা বের করতে পারি, যে টোটাল HCl কতটুকু ছিল এবং সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকুকে প্রশমিত করলো, কতটুকু HClকে প্রশমিত করলো, ওই দুইটাকে যদি আমরা বিয়োগ করতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব? অবশিষ্ট কতটুকু HCl যেটা ম্যাগনেসিয়াম দ্বারা প্রশমিত হয়েছে, রাইট? তাহলে যতটুকু HCl সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হলো সেটার ভ্যালু হচ্ছে এটা। নেক্সট আমরা টোটাল HCl নেওয়া হয়েছিল কত সেটুকু আমরা একটু বের করি। টোটাল HCl ছিল 40 cm³, 0.2 মোলার HCl ছিল। তাহলে টোটাল HCl এর মোল সংখ্যা কত? N অফ HCl টোটাল S ইন্টু ভি। S কত? 0.2। ভি কত? 40 cm³ অর্থাৎ 40/1000। এটা কত আসে? 8 × 10⁻³ মোল। তাই টোটাল HCl ছিল 8 × 10⁻³ মোল। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা HCl প্রশমিত হয়েছে কতটুকু? 6 × 10⁻³ মোল। এই দুটাকে যদি বিয়োগ করি, দেখো টোটাল HCl আচ্ছা এতটুকু 8 × 10⁻³ মোল। টোটাল HCl থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত HCl এর পরিমাণ কত? 6 × 10⁻³ মোল। এই দুটাকে যদি আমরা বিয়োগ করতে পারি তাহলে আমরা কি পাবো? ওইটুকুই HCl পাবো যেটুকু ম্যাগনেসিয়াম দ্বারা প্রশমিত হবে। কথা বোঝা গেছে? ম্যাগনেসিয়াম দ্বারা প্রশমিত হবে, সেটা কত? বিয়োগ করলে আমরা পাবো 2 × 10⁻³। খুব সিম্পলি বিয়োগ করা যাবে। বিয়োগ করলে আমরা পাবো 2 × 10⁻³। এই যে এত মোল HCl যেটা ম্যাগনেসিয়াম দ্বারা সে প্রশমিত হবে। ওকে, সো এটা হচ্ছে HCl এর পরিমাণ, যে HClটুকু ম্যাগনেসিয়াম দ্বারা প্রশমিত হবে। ওকে, জিনিসটা না বুঝলে ভিডিওটা বারবার টেনে টেনে তোমরা একটু বোঝার চেষ্টা করবা। নেক্সট হচ্ছে, দেখো ম্যাগনেসিয়ামের সাথে যদি HCl বিক্রিয়া হয় কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। এটা কেন করতেছি? কারণ আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ম্যাগনেসিয়ামের পরিমাণটা বের করা, যে কতটুকু ম্যাগনেসিয়াম আমরা দিয়েছিলাম ওখানে। তো আমরা দেখতে পাচ্ছি সমতাকরণ যদি করি, যে দেখো এখানে ক্লোরিন 2টা আছে, সো এখানে 2 দিয়ে দিব। হাইড্রোজেন 2টা হয়েছে, তাহলে এখানে সিম্পলি তো 2টাই আছে, হ্যাঁ, কারণ মিলে যাচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 2 মোল HClকে প্রশমিত করার জন্য ম্যাগনেসিয়াম লাগে কত মোল? 1 মোল। কথা বোঝা গেছে? তাহলে অবশিষ্ট HCl কত ছিল? 10 × 10⁻³ মোল। তাহলে 2 মোল HClকে প্রশমিত করার জন্য ম্যাগনেসিয়াম লাগতেছে 1 মোল। তাহলে 2 × 10⁻³ যেটুকু অবশিষ্ট ছিল, যেটুকু ম্যাগনেসিয়াম দ্বারা প্রশমিত হয়েছে, সেই মোল HClকে প্রশমিত করার জন্য ম্যাগনেসিয়ামের মোল সংখ্যা কত লাগবে? ম্যাগনেসিয়ামের মোল সংখ্যা লাগবে 2 × 10⁻³/2। কত থাকে? 10⁻³ মোল ম্যাগনেসিয়াম। সো এইটুকু ম্যাগনেসিয়ামে কিন্তু ওই HClকে প্রশমিত করার জন্য ব্যবহার করা হয়েছিল। তাহলে এত মোল ম্যাগনেসিয়াম সমান সমান কত গ্রাম, বা ভরটা কত সেটা বের করতে পারলে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে গেল। তাহলে N অফ ম্যাগনেসিয়াম কত? 10⁻³ মোল। N ইকুয়াল টু কি? W/M ইকুয়াল টু কি? 10⁻³। তাহলে W সমান সমান কী হবে? 10⁻³ × M।
এম কি ম্যাগনেসিয়ামের আণবিক পারমাণবিক ভর কত 24 × 3, সেটা কত এত গ্রাম। ক্লিয়ার? সো এইভাবে ম্যাগনেসিয়াম টুকরাটার ভরটা আমরা সহজে বের করতে পারবো। সো সিম্পলি আমি আবার একটু বলি যে এখানে আমরা ম্যাথটা শুরু করবো কোথা থেকে, লাস্ট অপশন থেকে। লাস্ট যে ইনফরমেশনটা দেওয়া আছে যে এখানে এই সেলটা ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটা দ্বারাই কিন্তু প্রশমিত হয়েছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 6 × 10⁻³ মোল, N=S/V এই সূত্র দিয়ে আমরা বের করে পাচ্ছি। বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা 1 মোল এই সেলই প্রশমিত হয়। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছিলাম কত 6 × 10⁻³ মোল, কারণ অবশিষ্ট দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে এইটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু লেগে গিয়েছিল। তাহলে 6 × 10⁻³ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু এই সেলকে প্রশমিত করবে, ওই সেম 6 × 10⁻³ মোল এই সেলকে প্রশমিত করবে। তাহলে N অফ HCl অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ কতটুকু HCl যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয়েছে তার মান কত 6 × 10⁻³ মোল। টোটাল HCl এর পরিমাণ কত এটা আমরা বের করেছি, সেটা আসে 8 × 10⁻³। এই যে এখান থেকে এই ইনফরমেশন থেকে টোটাল HCl থেকে যতটুকু HCl সোডিয়াম হাইড্রোক্সাইড কর্তৃক প্রশমিত হয়ে গেছে সেটা যদি বিয়োগ করি তাহলে বাকি থাকে কি, বাকি থাকে যতটুকু HCl ম্যাগনেসিয়াম দ্বারা প্রশমিত হয়েছে। ওকে, সেটা হচ্ছে বিয়োগ করলে পাই 20 × 10⁻³। তাহলে এত মোল HCl ম্যাগনেসিয়াম দ্বারা প্রশমিত হবে। তাহলে বিক্রিয়াটা যদি করি আমরা দেখতে পাই 2 মোল HClকে প্রশমিত করার জন্য ম্যাগনেসিয়াম লাগে কয় মোল, 1 মোল। তাহলে অবশিষ্ট HCl আছে কতটুকু যেটা ম্যাগনেসিয়াম দ্বারা প্রশমিত হবে 2 × 10⁻³। তাহলে 2 × 10⁻³ HClকে প্রশমিত করার জন্য ম্যাগনেসিয়াম লাগবে কত 10 × 10⁻³ মোল। এই 10 × 10⁻³ মোল ম্যাগনেসিয়ামের ভরটা বের করতে পারলেই ম্যাগনেসিয়াম টুকরার ভর বের হয়ে যাচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের মোটামুটি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের স্পেশাল ক্লাস 0.01। তো আমরা নেক্সট আবার একটা স্পেশাল ক্লাস করব, স্পেশাল ক্লাস 02 হবে। সেখানে আমরা আরও কিছু টোটাল বইয়ের উপর থেকে আরও কিছু স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব। ইভেন আমাদের সামনে অর্গানিক কেমিস্ট্রি নিয়েও একটা স্পেশাল ক্লাস আছে, একটা না কয়েকটা স্পেশাল ক্লাস আছে। সো এই ক্লাসগুলো অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু আমাদের ওভারঅল বইটা পড়া আছে। তো আমরা এখন টোটাল ওভারঅল বইয়ের উপর থেকে এই স্পেশাল টপিকসগুলো সম্পর্কে আলোচনা করব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষায় আসবে, যেগুলো কখনোই ভোলা যাবে না। ওকে, সো থ্যাংক ইউ। স্পেশাল ক্লাস 01-এর জন্য সবাই খুব ভালো করে এই টপিকসগুলো একটু ভালো করে দেখবা, ভিডিওগুলো বারবার টেনে দেখবা। কোনো টপিকস যদি প্রবলেম মনে হয় সেকেন্ড টপিক বারবার টেনে দেখে সেই টপিকের উপর পূর্ণ ধারণা নিয়ে আসবা। ওকে, সো একটা টপিক আমি দেখছি, ভিডিও চলে যাচ্ছে, ভিডিও বারবার টেনে দেখবা, তাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো থ্যাংক ইউ, গুড বাই।